আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ ও সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আপনারা জানেন যে টাঙ্গাইলের পিচুরিয়া সদর উপজেলার পিচুরিয়া এলাকায় একটি ঘটনা ঘটেছে। পরকীয়া নিয়ে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনার অন্তরালের যে ঘটনা, আসলে আমরা যা দেখি তা অনেক সময় হয় না, আমরা যা শুনি তাও অনেক সময় হয় না, কিন্তু আমরা যা দেখি না অনেক সময় এটার ভিতরে অন্য কিছু থাকে। তো সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। ইতিপূর্বে আমরা প্রথম পর্ব আমরা উপস্থাপন করেছি, আজকে দ্বিতীয় পর্বে আপনাদের শোনাবেন প্রবাসী ফারুক সাহেবের স্ত্রী। আসলে ওখানে কি হয়েছিল, কি ঘটেছিল সেই ঘটনা সেই ফারুক সাহেবের স্ত্রীর কাছে শুনবো। কারণ ফারুক সাহেবের স্ত্রী, তাকে নির্মমভাবে যে অত্যাচার করা হয়েছে, মারপিট করা হয়েছে, তাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি, সেটা তার মুখেই বলবে। সে আমাদের আগে বলেছে, সেই কথাগুলো আপনাদের আমরা দেখাবো। যে তাকে পিটিয়ে যেখানে রাত 8টার ঘটনা, সেখানে 11টা বা 10টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সারা রাত ভরে তাকে পিটিয়ে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে। এই যে কালক্ষেপণ, এখানেই তো প্রমাণিত হয় যে ঘটনার অন্তরালে আরো কিছু ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমরা এখন শুনবো তার মুখ থেকেই। আপনার যে ফ্যামিলি, শ্বশুরবাড়ির সাথে একটা সম্পর্ক অবনতি আছে আপনার স্বামীর সাথে, আমরা জানতে পারলাম সেখান থেকে নাকি এই ঘটনার সূত্র আর কি, দীর্ঘদিন ধরে। তো আপনি আসলে যা হয়েছে, আগে কি ঘটনা ছিল, আমরা তো ঘটনার অন্তরালের ঘটনা জানতে যাচ্ছি। আপনি আপনার পরিচয় দিয়ে বলেন। আমার নাম তানিয়া আক্তার। জি। আমার স্বামীর নাম মোহাম্মদ ফারুক হোসেন। জি। আমার বাড়ি পিচুরিয়া। শ্বশুরবাড়ি পিচুরিয়া? শ্বশুরবাড়ি পিচুরিয়া। জি জি বলেন। আমার আজ থেকে 18 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 3 বছর ভালোভাবে সংসার কাটছিল আর কি। 3 বছর পরে আমার হাজবেন্ড বাহিরে চলে যায়। তারপরে থেকে আমার স্বামী আমার শ্বশুরে আমার দিকে কোন জোরে তাকায় আর কি, আবল তাবল কথা বলে, এবং কি আমার ননাসেও বাড়ির কাছে বিয়েছে, তাই সে অত্যাচার করে। এরকম ভাবে করতে করতে পরে একদিন ঝগড়া বাইজে আমার স্বামীর সাথে, তখন আমার মারছিল। স্বামী কি তখন বাড়িতে ছিল? না, বাহিরে ছিল। বাইরে থাকাকালীন আপনাকে মারছে? আমার শ্বশুরে আমাকে মারছে, মাইরা ঘরে তালা দিয়ে আমার এক কাপড়ে বাড়িতে কোনে বের করে দিছে। স্যান্ডেল জুতারাও আমার কাছ থেকে কাইরা রেখে দিছিল। একবার এক কাপড়ে বাড়ি করে দিছে। পরে আমি তখন আমার বাপের বাড়ি গেছি গে। তখন 3 বছর ওই জায়গায় ছিলাম। 3 বছর থাকার পর আমার হাজবেন্ড এই জায়গায় জায়গা কিনে, ঘর সহকারে একটা জায়গা কিনে তারপরে আমার এই জায়গায় আনছে। আনার পর থেকে সবাই আরো বেশি অত্যাচার শুরু করছে। জায়গা কিনা বাড়ি করছে, তখন আমার শ্বশুরের নজরে বাড়িটাই আগে পড়ে যায়, যে এখানে থাকতে দিব না, জায়গা হ্যার নামে নিব, নানান রকমের কথা, অনেক হ্যাস্ত করছে জায়গা নিয়ে। পরে আমার হাজবেন্ড এসে বাহিরে থেকে আসার পরে তাকেও ধরে মারছে এই জায়গা নিয়ে, তাকে ধরে মারছে। এরকম ভাবে ভালো করে। আপনার স্বামী বিদেশ থেকে টাকা দিয়ে জায়গাটা কিনেছিল? জি। আচ্ছা আচ্ছা বলেন। তারপরে এইভাবে মারার পর আবার সে ছুটিতে গেছিল, এই ছুটিতে এসে আবার ঘুরে গেছে। যাওয়ার পর আবার এখন আমাদের এলো বাড়ির কাজ চলতেছে, বাড়ি করব, বিল্ডিং দেওয়া হবে। পরে এলো আমার হাজবেন্ডের বন্ধু রিপন ভাই, তার সাথে আবার আমার হাজবেন্ডের সাথে অনেক বছর ধরে ভালো একটা সম্পর্ক। পরে তাকে বলছে, রিপন সাহেব কি করেন? উনি হলো রড মিস্ত্রি এবং রাজমিস্ত্রি কন্ট্রাক্টর। জি জি বলেন। পরে এর মধ্যে বাড়ি করব শুনছে, বাড়ি করার পরে এলো তাকে কাম দিব সুদের পাশের বাড়ি বরকত, এই বরকতের কাছ থেকে আমার স্বামী জমি কিনেছে। মানে যে বাড়িটা আপনারা করেছেন ওই জমিটার মালিক ছিল একসময় বরকত? জি জি বলেন। তার কাছ থেকে জমি কিনেছে। কেনার পর যখন শুনছে বিল্ডিং করব, পরে বরকতের ছেলে এবং বরকতের ভাগ্নে দুজনে রাজমিস্ত্রির কাজ করে, এবং বলছে যে কাজটা আমাকে দিতে হবে। বরকত বলছে, পরে আমার হাজবেন্ডকে বলছে। দেখি তখন আপনার হাজবেন্ড দেশে ছিল? দেশে ছিল না, ফোনে বলছে। জি জি ফোনে বলছে। পরে বরকত জিজ্ঞাসা রেটটার কথা, পরে অনেক বেশি চাইছে রেটটা।
তার বাদে আমার হাজবেন্ডের বন্ধু রিপন ভাই তাকেও জিজ্ঞেসে, পরে সে অনেক কম বলছে, পরে কাজটা তাকে দিয়ে হয়েছে। তখন থেকে বরকত এলো মানে আমাদের পিছে লাগছে আর কি, যে কাজটা দিনে দিকে হেল লস হয়ে গেছে। তখন থেকে আমাদের নানান রকম ভাবে অত্যাচার করে। এই বিল্ডিং দেওয়াকালীন থেকে অনেক বাধা সৃষ্টি করছে। শ্বশুরে আননুন আসে, একদিন দুদিন পর পরে আমাদের বাড়িতে আসে। শ্বশুর আননুন আস যে এ বাড়িতে কোনো খেদামু, কিভাবে খেদাম লাগে, অনেক কথাই বলে যে আমি যদি নজরুদ্দিন ছেলে হয়ে থাকি তাহলে তোরা খেদামু, অনেক কথাই বলে এরকম ভাবে। এবার করতে করতে এলো বিল্ডিং এর কাজ শেষ হয় অর্ধেক হচ্ছে, তখন আমার এলো যায় রে ওই বাড়িতে অনেক মারধর করছে আমার শ্বশুরে ঝগড়া করে। তার মানে আপনার স্বামীর ভাইয়ের বউ? হ্যাঁ, আপনার যে দেবরের বউ। দেবরের বউ? দেবর কোথায় থাকে? ওমান থাকে। ও, দেবরও বিদেশ থাকে? হ্যাঁ। তার মানে ও বিদেশ যাওয়ার পরে ওনার যে স্ত্রী, ওনার সাথে ওই একই রকম আপনার মতো ওনারে অনেক মারপিট করছে। জি জি। অনেক মারপিট করার পরে ওনার হাজবেন্ড আবার ফোনে ওই দিন ভিডিও কলে লাইন আসছিল, মায়ের দেখছে, দেখার সাথে সাথে পরের দিন আইসা করছে ওনার হাজবেন্ড। আসার পরে আসলে পরে হেরে হইলো ওই যে আওয়াল, কালাম আর আমার শ্বশুর মুনাস, এরা 4 জন আর বরকত 4 জন 5 জন ধরে মারছে। চেয়ার ফাড়ে হেলাইছিল মাথার মধ্যে, বাড়িতে মারার পর বাড়িতে কোনো 2 জনকে নামাই দিছিল। দেওয়ার পর আমাদের ঘরের পাশের বাড়িতে ওরা ভাড়া ছিল, তখন ভাড়াটা আমি নিয়ে দিছিলাম। আগে ছিল বরকতের বাড়িতে, ওইখান থেকে আবার ওই বাড়িতে ছিল। তখন ওই বাড়িতে যায় যায় উপর অত্যাচার শুরু করছে, ওদের থাকতে দিব না, নামাই দিব। পরে লাস্ট মুহূর্তে আবার নামাই দিল, থাকতে দিল না। পরে ওই দিন আমি আমার বাড়িতে উড়াইছি ওদের। উড়ানোর পর থেকে ওই দিন আবার শুরু হলো আমার উপর অত্যাচার। রাস্তাঘাটে দেখা হয়, তখন শ্বশুরে খারাপ প্রস্তাব দেয়। একদিন খারাপ প্রস্তাব দিছিল ওই রাস্তায়, মাদ্রাসায় যাওয়া নিয়েছি, তখন খারাপ প্রস্তাব দিছিল আমারে। পরে বাড়িতে এসে আবার কিছু বলতে পারি না, বাড়িতে এসে একবার বাড়িতে এসে মুখের সামনে কথা বলে, কিছু বললেই মার শুরু করে সবাই মিলে। অনেক শ্বশুর আপনাকে মারছে না? হ্যাঁ, শ্বশুরও আমাকে মারছে। আমার দেবরে বড় 3-4 বার মারছে, আমার দেবর 2-3 বার মারছে। পরে আমার দেবরে আসার 13 দিন পরে আমার হাজবেন্ড আসছে। আসার পরে আবার আমার নুন আসে যাইয়ে আমার দেবর ডেলো মারধর করছে, আমি বাড়িতে যাই হেরে, পাশের বাড়িতে যাই হেরে মারধর করার পর আমার হাজবেন্ড এসে তাকেও আমার চাচা শ্বশুরে মারছে ধরে, 2 বাইরে মারছে। এবং কি আমার দেবরের বউও মারছে ওই দিন। তারপরের বউ আমাদের বাড়িতে মানে আপনাদের সাথে থাকে? আমাদের সাথে থাকে, একসাথে থাকি। তখন থেকে আমার শ্বশুর আর নুন আসে, বরকত মাঝে মধ্যে হুমকি দেয় যে টাকা দাবি করে, যে টাকা দিতে হইবে, এখানে থাকতে হইলে টাকা না দিলে পারা মাইরা ফেলামু, বা তাদের ছেলেকে খারাপ খারাপ ভাষায় গালি পারে, বা ফোনেও বলছে, তাদের ছেলেকেও বলছে, নানা ধরনের কথা বলছে তাদের ছেলেকে। পরে এরকম ভাবে এলো প্রত্যেকটা দিনই একটা না একটা নিয়ে অশান্তি শুরু করতেই থাকি। তারপরে বাড়ির কাছে এরকম ভাবে চলতেছে, আমরা 2 জন থাকি। তারপর মাঝখানে আবার হলো ওই কন্ট্রাক্টর রিপন ভাই টাকা পাইতো আমাদের কাছে, অনেকদিন ধরে টাকা পায়, টাকা চাই, আমরা দিতে পারলাম না। পরে ওই দিন আবার টাকা হাতে তার 7 তারিখে আমার হাজবেন্ড রিপন ভাইয়ের ফোন দিছে যে এলো আমাদের বাড়িতে যাইয়া কালকে যাইয়া টাকা নিয়ে আসেন। পরে 7:30 গেছে আমাদের বাড়িতে রিপন ভাই ও তার বন্ধু 2 জনে গেছে, আমরাও ঘরে 4-5 জন, আমার যার মেয়ে, আমার ছেলে মেয়ে, আমি 4-5 জন করে যাওয়ার পরে ও ভাই আমার হাজবেন্ড এলো ফোন দিতে বলছে, রিপন ভাই ফোন দিছি। পরে সে কথা বলতাছে, রিপন ভাইয়ের সাথে কথা বলতাছে, রিপন ভাই বকে টাকা পাবো, পরে দিতে বলতাছে। পরে আমি এলো 50,000 টাকা দিছি একবার, আবার ওই টাইমে আবার 10,000 টাকা দিছি, এলো মোট 60,000 টাকা দিছি। রিপন ভাই লাইনে রয়েছে ফোনে। পরে আমার হাজবেন্ড বলতাছে যে চা খাইয়া যান ভাই। এই টাইমে বাইরে হলো গেটের মধ্যে শব্দ শোনা গেতাছে। পরে আমি আইগে গেছি, আপনার গেটের কাছে? কোন গেটে? বাইরে? মেন গেটে বাইরে, মেন গেটে শব্দ হইতাছে। পরে আমরা 4 জনের বাহির হয়ে গেছি, গেটের শব্দ হইলে আমি বেরোইছি, আমার দেবরের বউ মানে যারা ছিল সবাই পোলাপান সহকারে বাইরে গেছি। যাওয়ার পর গেট তাহাই আর গেট খুলে না। পরে আমি কইতাছি গেট লাগাইলো কারা, গেট লাগাইলো কারা, এরকম করতেছি। পরে ওরা হলো গেট বাহির থেকে তালা দিয়ে রাখছিল। জি জি, তালা দিয়ে রাখছিল, সাথে সাথে খুলে কোনো আর দেরি করে নাই, সবাই যে যেরকম পারছে এরকম মারছে, বাইরে মারছে কিল ঘুষি নাতি বাড়ি কোনো কিছুর অভাব রাখে নাই। বরকত প্রথমে ঢুকছে, মারার পর অনেক মারধর করছে সবাই বলতে। ওই যে রিপন ভাই তার সাথে আমার মেয়ে পিচ্ছি 5 বছর, মেয়েটার কানের মধ্যে লাথি মারছে। রিপন ভাইয়ের বন্ধুরে, আমার দেবরের বউরে, আমারে, বাচ্চাগুলারেও মারছে। ভাইকে উলট পালট ভাবে মারতাছে। মারার পর রিপন ভাইয়ের পকেটে 60,000 টাকা ছিল, বা রিপন ভাই আমার হাজবেন্ডের সাথে লাইনে আছিল ফোনে, ফোন টাকা সব, হোন্ডার চাবি মাবি যত যা সব কাইরা নিছে। বা আমার গলায় একটা চেন ছিল 1.5 ভরির, সেটা নিছে। আমার দেবরের বোর কানে 6 আনার কানের দুল ছিল, সেটাও নিছে।
মানে ওরা ওই মারামারির সময় মারামারির সময় অনেক মারতেও আছে, এগুলা ছেড়ে ফেলে নিতেও আছে সব। আর তারপরে বলতাছে যে 5 লাখ টাকার কথা বলছিলাম, যদি না দেশ তো ওদেরকে আরো মাইরা ধরে উলঙ্গ অবস্থা কইরা 4 জনকে ঘরে নিয়ে খারাপ ভিডিও বানাইয়ে ছাড়বো যে তারা পরকীয়ায় জড়িত, এগুলা নিতে ছাড়বো। সাংবাদিককে ফোন দিছি, এখনো 5% টাকা দিয়ে, না হইলে কিন্তু সাংবাদিকের কাছে এলো মিথ্যাই ছড়াই দিব। রাতে মোনাসের রাতে সবার হাতে কাঠ রড যার কাছে যেটা থাকে সবাই ইচ্ছা মতো মারতাছি, যে এটা স্বীকার কর, না হলে কিন্তু ইউটিউবার আসতেছে হলো মিথ্যা কথা বইলা তোদেরকে প্রচার করে দিব। আর আমার শ্বশুর বলতাছে আমি বলছি না তোর একদিন কানে গেলো বাচ্চারা করবো। আমার নুনাসে বলতাছে যে আমি বলছি না এই বিল্ডিং এ বেশি দিন সবার দিন না, 10 বছরের সাধনা আজকে পূরণ করবো। এরপর আমাদের ঘরে নিয়ে 4 জনকে 4 রুমে নিয়ে ইচ্ছা মতো পিটাইতাছে, আর বলতাছে এখনো সময় আছে টাকা দে। আর এলো তখন আমার চাবি আসালির উপরে ড্রেসিং টেবিলের উপরে চাবিটা নিয়ে গেছে গা, টাঙ্গের এলো তালাও ভাঙ্গা দেখলাম, তখন বান হলো তো টাকা ওরা সরাইছে, টাং মাং সবই দেখলাম, তালামালা ভাঙ্গা দেখলাম। বলতাছে যে এখনো সময় আছে স্বীকার কর, তাদেরকে ছাড়বো, না হইলে হলো উলঙ্গ ছবি উঠাইয়া ফেসবুকে দিয়ে দিব, এটা ছাইড়া দিব। পরে এরকম ভাবে অনেক চেষ্টা করছি, পারে নাই, কারণ হলো তারপরে ইউটিউবার আসছে, আসার পরে হলো নানান রকমের ভাবে জেরা করতেছে করতেছে, নানান ভাবে জেরা করার পরে পরে বলতেছে কতদিন ধরে সম্পর্ক বা কতদিন ধরে তারা আসে, এরকম কথা বলতেছে। পরে আমি বলছি মানে একটা করে মার দেয়, মানে খান্ডু ক্যামেরা ধরে মারে, আবার কথা শিখাই দেয়, মারে আবার ক্যামেরা কাটে দেয়, এরকম ভাবে করতেছে ইউটিউবাররা। তারপরে আমারে এমন ভাবে এলো মারছে, অনেক মারপিট করছে, তারপরে এমন ভাবে প্রশ্ন করছে যে, তারপরে আমি এলো উত্তর দিছি যে আমার স্বামীর সাথে রিপন ভাইয়ের সাথে এলো 5 মাস ধরে অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়েছে আর কি। ওই ইউটিউবার এলো 5 মাস এটা রাখছে, মাঝখানে তো কাইটা কাইটা তার বাদ এলো ভিডিও পোস্ট করছে। সাংবাদিক আমারে বলছে যে শিকার যান, শিকার গেলে আপনাকে ছাইড়া দিব, ঠিক আছে শিকার গেলে আপনাকে ছাইড়া দিব। আমি তো হলো সত্য না ঘটনা, তাহলে আমি শিকার যাবো কেন নিগে, তার নিগে শিকার যাই নাই। আর এই সাংবাদিক এলো ফুল ভিডিও ছাড়ে নাই, কাইটা কাইটা ভিডিও ছাড়ছি, কাইটা কাইটা ভিডিও ছাড়ছে। আমি প্রয়োজনে আদালতে মামলা করব তার ফুল ভিডিও করার জন্য, সে ফুল ভিডিও ছাড়লো না কেন, কাইটা কাইটা ভিডিও ছাড়লো, আমাদের সম্মান মানহানি করলো। পরবর্তীতে মিথ্যা সাক্ষী নেওয়ার জন্য ধাপে ধাপে আমাদের কয়েকবার মারছে, তাগো আলাদা রুমে রেখে আমাদের আলাদা রুমে রেখে অনেকবার চেষ্টা করছে। মারছে বরকত, বাবু, বরকতের বউ আসমা, বরকতের ছেলে শাকিল, আওয়ালের মেয়ে তানিয়া, কালাম, বাসের, পারুল, বাসের মেয়ের জামাই লাল মিয়া, রমজান, আরো অনেকে, মাজিদুর, আরো অনেকেই ছিল। মানে ওই এলাকারই বলতে আপনার শ্বশুরবাড়ির সাথে তাদের সাথে আতাত, মানে তাদের সাথে জড়িত। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হলো? তারপরে মারপিট 4টা পর্যন্ত এরকম ভাবে মারপিট করে অনেক রকম চেষ্টা করে নানান রকমের কথা কইরা যে এখন ভিডিও ছেড়ে দিমু হেন তেন অনেক আনার উদ্দেশ্য। তবে 4টার সময় পুলিশ আইলে রিপন ভাইকে ও তার বন্ধুকে উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের দু জায়কে হলো তখন হলো নানান রকমের কথা বলে হুমকি টুমকি দিয়ে বাড়িতে গনে এক কাপড়ে বের করে দেয়, এবং আমার নুন আসে বলে 10 বছরের সাধনা আজকে পূরণ করলাম। এক কাপড়ে বের করে দিয়ে আমাদের চাবি টাবি সবকিছু নিয়ে গেছে গা। আমরা ওই সময় রাত্রে হসপিটালে যাই ভর্তি হয়ে আসছিলাম, আমাদের বাবা মা আইসা উদ্ধার করে নিয়ে যায় হসপিটালে রাখছিলাম, আমরা ভর্তি আসছিলাম। 3 দিন পর আমরা চিকিৎসাধীন নিয়ে আসছেন। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এটার সুস্থ বিচার চাচ্ছি। আমি দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, সরকারের কাছে এর সুস্থ বিচার চাই। কাদের বিরুদ্ধে বিচার চাচ্ছেন? যারা আমাদের সাথে অন্যায় করেছে, যারা এর সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিচার চাই। প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা তখন ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, তাদের সকলকেই চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সংবাদগুলো আপনারা দেখতে পারেন, এবং শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আমরা এত কষ্ট করে, এত সময় করে, তথ্য সংগ্রহ করে, সত্য ঘটনা উপস্থাপন করি আমরা। যদি আপনারা আমাদের বিন্দুমাত্র রেসপন্স করেন তাহলেই আমাদের এই কষ্ট সার্থক। আর আপনাদের মতামতের উপর নির্ভর করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। তো আজকের মতো এখানেই বিদায়। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
Dear countrymen and remittance fighters, are so many thanks for being with us solely.